ত্রিপুরার এক কৃতি সন্তান কর্নেল মহিম ঠাকুর। এই কর্নেল মহিম ঠাকুরের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে পার্ট 1 আলোচনা করেছি। পার্ট 1-এ আমরা দেখেছি তার শৈশব কিভাবে গড়ে উঠেছিল, তার পরিচয় কিভাবে গড়ে উঠেছিল। এই ভাগে আমরা দেখব তার শিক্ষা জীবন এবং কর্মজীবনে প্রবেশ। কুমিল্লায় শিক্ষা জীবন। বালক মহিমচন্দ্রের বুদ্ধিমত্তা এবং প্রতিভা দ্রুত রাজদরবারের নজরে আসে। মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করতে শুরু করেন। রাজপরিবারের অন্যান্য ছেলেদের সঙ্গে মহিমচন্দ্রকে কুমিল্লায় স্কুলে পাঠানো হয়। সেই সময় কুমিল্লা ছিল পূর্ববঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে পড়াশোনা করা মানেই ছিল বৃহত্তর জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। মহিমচন্দ্র এই সুযোগকে পুরোপুরি কাজে লাগান। তিনি শুধু পাঠ্য বই পড়তেন না, সমাজ, রাজনীতি ও ইতিহাস সম্পর্কেও তার যথেষ্ট আগ্রহ ছিল। খুব অল্প বয়স থেকেই তার মধ্যে নেতৃত্ব গুণ প্রকাশ পেতে থাকে। শিক্ষকরা তাকে ভালোবাসতেন, সহপাঠীরা তাকে শ্রদ্ধা করত, আর তার ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই বড় আশা করতে শুরু করেছিলেন। অল্প বয়সে তিনি বিবাহ করেন। ঊনবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ বা অল্প বয়সে বিবাহ ছিল স্বাভাবিক ঘটনা। মহিমচন্দ্র তার ব্যতিক্রম ছিলেন না। মাত্র 13 বছর বয়সে তার বিবাহ হয় রাজপরিবার সম্পর্কিত দিনময়ী দেবীর সঙ্গে। দিনময়ী দেবীর বয়স তখন মাত্র ছিল 9 বছর। আজকের দৃষ্টিতে বিষয়টি বিস্ময়কর মনে হলেও সেই সময় সমাজে এটি প্রচলিত প্রথা ছিল এবং তার স্বীকৃত ছিল। তবে বিবাহ তার শিক্ষা জীবনে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তিনি আরও বেশি মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে মনোনিবেশ করেন। কলকাতা জীবন, রাজদরবারের উত্থান এবং ত্রিপুরার কর্ণধার কর্নেল মহিম ঠাকুর। কুমিল্লা থেকে কলিকাতায়। কুমিল্লায় শিক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মহিমচন্দ্রের সামনে খুলে গেল আরও এক বড় জগতের দরজা। 1884 সালে তার বয়স যখন মাত্র 18 বছর, কুমিল্লার মহারাজের স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি কলিকাতার বিখ্যাত হেয়ার স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি হলেন। সেই সময় কলিকাতা ছিল শুধু বাংলার রাজধানী নয়, সমগ্র ভারতবর্ষের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও বৌদ্ধিক কেন্দ্র। নতুন চিন্তাধারা, সাহিত্য আন্দোলন, সমাজ সংস্কার, জাতীয়তাবাদী ভাবনা, বিজ্ঞান চর্চা সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই কলিকাতা শহর। ত্রিপুরার এক তরুণ ছাত্র সেই পরিবেশে এসে যেন নতুন এক পৃথিবী আবিষ্কার করলেন। তিনি থাকতেন 14 নম্বর কলেজ স্ট্রিটের শ্রীহট্ট মেসে। আজকের কলেজ স্ট্রিট যেমন বইয়ের রাজ্য, তখন তেমনই ছিল জ্ঞান চর্চার প্রাণ কেন্দ্র। সেই পরিবেশ মহিমচন্দ্রের চিন্তা জগৎকে আরও বিস্তৃত করে তোলে। এবার আসছি নবজাগরণের কলকাতা। হেয়ার স্কুলে তার সহপাঠীদের মধ্যে ছিলেন পরবর্তীকালের বিখ্যাত হয়ে ওঠা বহু ব্যক্তি। কলিকাতার ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা প্রমথ মিত্র, আরও অনেক মেধাবী ছাত্র। তখন বাংলার নবজাগরণের পূর্ণ গতি ছিল। বিদ্যাসাগরের সামাজিক সংস্কার আন্দোলন, বঙ্কিমচন্দ্রের সাহিত্যের বিকাশ, মাইকেল মধুসূদনের কাব্য, কেশবচন্দ্র সেনের চিন্তাধারা, সব কিছু মিলিয়ে কলিকাতা ছিল এক জীবন্ত বিশ্ববিদ্যালয়। এই পরিবেশে মহিমচন্দ্র দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকেন। তার মেধা, ভদ্রতা, মিষ্টভাষিতা সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি খুব সহজেই মানুষের মন জয় করতে পারতেন। বিপিনচন্দ্র পাল এবং সমকালীন মনীষীদের সান্নিধ্য লাভ তিনি কি করে করেছিলেন? শ্রীহট্ট মেসে থাকার সময় তার পরিচয় হয় দেশপূজ্য বিপিনচন্দ্র পালের সঙ্গে। পরিচয় হয় পণ্ডিত সীতানাথ বিদ্যাভূষণের মতো জ্ঞানী মানুষের সঙ্গে। তখনকার কলিকাতার রাজনৈতিক আলোচনা, সাহিত্য সভা এবং বৌদ্ধিক বিতর্ক ছিল দৈনন্দিন জীবনের অংশ। মহিমচন্দ্র এই পরিবেশে নিজেকে
মেলে ধরেন। তিনি শুধু শ্রোতা ছিলেন না, তিনি নিজেও আলোচনায় অংশ নিতেন, নিজস্ব মতামত প্রকাশ করতেন। তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল স্বাধীন চিন্তা শক্তি। কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ করা তার স্বভাব বা চরিত্রে ছিল না। তিনি বিচার করতেন স্বাধীনভাবে, বিশ্লেষণ করতেন মন থেকে, তার নিজের সিদ্ধান্তে তারপর তিনি পৌঁছাতেন। ঠাকুর বাড়ি থেকে নবাব আব্দুল লতিফের দরবার পর্যন্ত তার বিচরণ ছিল। কলিকাতায় থাকাকালীন তিনি শুধু বিদ্যালয় আর মেসের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তার যাতায়াত ছিল ঠাকুর বাড়িতে, শোভাবাজারের রাজবাড়িতে, মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের বাড়িতে, এমনকি নবাব আব্দুল লতিফের মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার পরিচয় গড়ে ওঠে। এগুলি ছিল সেই সময়ে সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই মিলিত হতেন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারকরা। একজন তরুণ ছাত্র হিসাবে মহিমচন্দ্র এই সময় সব মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। এর পেছনে ছিল তার অসাধারণ যোগাযোগ দক্ষতা এবং মেধা। যেখানেই যেতেন মানুষ তাকে মনে রাখত। এবার আসছে তার উজ্জ্বল কর্মজীবন। তার উজ্জ্বল কর্মজীবন কি করে শুরু হলো? তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তার উজ্জ্বল কর্মজীবনের বাস্তবতা কল্পনা করতেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে অনেকেই তার জন্য উজ্জ্বল কর্মজীবনের ব্যবস্থা করতে চেয়েছিলেন। নবাব আব্দুল লতিফ বহু প্রভাবশালী ব্যক্তির সুপারিশে ব্রিটিশ শাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগের সম্ভাবনা তৈরি করেছিলেন। দার্জিলিংয়ের এক্সাইজ বিভাগে 100 থেকে 150 টাকা মাসিক বেতনে ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগও এসেছিল তার সামনে। সেই সময় 100 টাকা বেতন ছিল অত্যন্ত সম্মানজনক। অসংখ্য তরুণ সেই সুযোগের জন্য অপেক্ষা করতেন, কিন্তু মহিমচন্দ্রের জীবনের পথ অন্যদিকে মোড় নিল। তার ভাগ্যে লেখা ছিল ত্রিপুরার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাওয়া। এরপর তিনি ত্রিপুরায় প্রত্যাবর্তন করেন। কর্নেল মহিমচন্দ্র ত্রিপুরায় প্রত্যাবর্তন করেছেন, ত্রিপুরাকে গড়ে তুলেছেন, তিনজন রাজার সান্নিধ্য লাভ করেছেন এবং ত্রিপুরার রাজ পরিবার তার সান্নিধ্যে উপকৃত হয়েছে। কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি প্রশাসন, কি শিল্প, সার্বিক ক্ষেত্রে তার ছাপ তিনি রেখে গেছেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা, অর্থাৎ শেষ ভিডিওতে পার্ট 3-তে আমরা কর্নেল মহিমচন্দ্রের ত্রিপুরায় প্রত্যাবর্তন এবং ত্রিপুরায় তার বর্ণময় জীবন নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ইতিহাস প্রেমী হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।